হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ওয়াইফ স্টাডি। বেঙ্গলি ওয়াইফ স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে কিছু এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। এই এমসিকিউ কোথা থেকে আলোচনা করব না, দেখতেই পাচ্ছ না, ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার থেকে যে এমসিকিউগুলো পরীক্ষায় আসে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আগের মোট দুটো ভিডিওতে এই ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি, বিস্তারিতভাবে ফান্ডামেন্টাল রাইট দুটো ভিডিওতে ফান্ডামেন্টাল রাইটগুলো আলোচনা করেছি। এবং আগে বলেছিলাম যে পরের ভিডিওতে অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা এমসিকিউ আলোচনা করব। এই ফান্ডামেন্টাল রাইট থেকে যে সমস্ত এমসিকিউগুলো বিভিন্ন পরীক্ষায় আসে বা বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেগুলোর আলোচনা করব। তো এক্ষেত্রে বলে দিই, মোট 50টি আমরা এমসিকিউ আলোচনা করব মোট দুটো ভিডিওতে। প্রথম ভিডিওতে 25টি এমসিকিউ আলোচনা করব এবং পরের ভিডিওতে আরও 25টি এমসিকিউ আলোচনা করব। এবং এগুলো সবগুলোই ইংলিশ ভার্সানে থাকবে কোশ্চেনগুলো, কিন্তু আমি বাংলাতে সেটাকে এক্সপ্লেন করে দেব এবং সেটাকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি বলছে না, ফার্স্ট কোশ্চেন বলছে রাইট টু ভোট ক্যান বি প্লেসড ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ক্যাটাগরি। অর্থাৎ নিম্নলিখিত যে চারটে ক্যাটাগরি আছে, ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনাল অব্লিগেশন, ফান্ডামেন্টাল ডিউটি এবং লিগ্যাল রাইট, এই চারটির মধ্যে রাইট টু ভোট কার আন্ডারে আসে? তাহলে সঠিক উত্তর হবে কি লিগ্যাল রাইট। কারণ এই রাইট টু ভোট কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়, এটা হচ্ছে সম্পূর্ণরূপে লিগ্যাল রাইট। এটা শুধুমাত্র ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী কোনো ব্যক্তি যদি 18 বছর বয়স হয়ে যায় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়, তাহলেই কিন্তু সে ভোট দেওয়ার অধিকার পাবে। অর্থাৎ এটা একটি লিগ্যাল রাইট। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন কি বলছে না, হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর্টিকেল হেল্প মাদ্রাসাস ইন ইন্ডিয়া টু রিমেইন আউট অফ পারভিউ অফ রাইট টু এডুকেশন অ্যাক্ট। অর্থাৎ এই যে চারটি আর্টিকেল আছে, এই চারটি আর্টিকেলের মধ্যে অর্থাৎ আর্টিকেল 26, 27, 28 এবং 30, এই চারটি আর্টিকেলের মধ্যে কোন আর্টিকেলের দ্বারা এই যে মাদ্রাসাকে রাইট টু এডুকেশনালের পারভিউর বাইরে রাখা হয়েছে? সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর এই ডি, অপশান ডি হবে সঠিক উত্তর। অর্থাৎ আর্টিকেল 30 দ্বারা কি হয়েছে না, মাদ্রাসা ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে মাদ্রাসাকে রাইট টু এডুকেশনাল অ্যাক্টের পারভিউর বাইরে রাখা হয়েছে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন কি বলছে না, দেখো 3 নম্বর প্রশ্ন বলছে যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডোন্ট কাম আন্ডার দ্য পারভিউ অফ রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশনের পারভিউর বাইরে রাখা হয়েছে নিম্নলিখিত কোনটিকে? 1 নম্বর বলছে কি গভর্নমেন্ট স্কুল, 2 নম্বর প্রাইভেট স্কুল, 3 নম্বর মাদ্রাসা এবং 4 নম্বর বলছে গভর্নমেন্ট স্কুল ফান্ডেড বাই প্রাইভেট ফান্ডস। অর্থাৎ সরকারি স্কুল যেটাকে প্রাইভেট ফান্ড দ্বারা চলে। তো সঠিক উত্তর কি হবে? আগের কোশ্চেনে আলোচনা করলাম যে মাদ্রাসা আর্টিকেল 30 অনুযায়ী মাদ্রাসাকে কি করা হয়েছে না, মাদ্রাসাকে এই রাইট টু এডুকেশনাল এই যে অ্যাক্ট আছে এর বাইরে রাখা হয়েছে। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ। এই যে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ রয়েছে, এটা কোন আর্টিকেলে রয়েছে? দ্যাট অ্যালাউ ইন্ডিয়ান সিটিজেন টু স্ট্যান্ড আপ ফর দেয়ার রাইটস এগেনস্ট এনিবডি। অর্থাৎ কোনো মানুষ যদি তাকে শোষণ করে বা তার বিরুদ্ধে কোনো অত্যাচার করে, ইভেন কি বলছে না, ইভেন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা কোনো ব্যক্তি যদি কোনো মানুষের বিরুদ্ধে অত্যাচার করে, তাহলে যে রিটসগুলো রয়েছে অর্থাৎ রাইটস টু কনস্টিটিউশনাল রেমিডিসগুলো রয়েছে, যাকে বলা হয় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, সেটা কোন আর্টিকেলে রয়েছে? এখানে 4টে আর্টিকেল দেওয়া আছে, আর্টিকেল 31, আর্টিকেল 32, আর্টিকেল 33 এবং আর্টিকেল 34। এর মধ্যে সঠিক উত্তর কি হবে না, আগে আমরা ডিটেলসে আলোচনা করেছি এর আগের ভিডিওতে যে আর্টিকেল 32-র মধ্যে মোট 5টি রিটস রয়েছে। এই যে আর্টিকেল 21কে, এখানে থাকা রিটসগুলোকে বি.আর. আম্বেদকর বলেছিলেন দ্য হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট হচ্ছে 5 নম্বর কোশ্চেন, হাউ মেনি ফ্রিডম আর গ্যারেন্টেড বাই আর্টিকেল 29। এই 19 নম্বর আর্টিকেলে যে রাইট টু ফ্রিডম রয়েছে, এখানে মোট কতগুলি ফ্রিডম রয়েছে? সঠিক উত্তর হবে
মোট ফ্রিডমের সংখ্যা হবে 6 হবে সঠিক উত্তর। এখানে মোট 6টি ফ্রিডম রয়েছে, কি কি না, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, তারপরে নেক্সট কি রয়েছিল না ফ্রিডম অফ অ্যাসেম্বলি, তারপরে ফ্রিডম টু রিফর্ম অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ রেসিডেন্স অর সেটেলমেন্ট, এবং সবশেষে রয়েছিল কি রাইট টু প্রফেশন। মোট ছটি কিন্তু ফ্রিডম রয়েছে কত নম্বর আর্টিকেলে না আর্টিকেল নাম্বার 21-এ। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর্টিকেলস অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাবলিশ দ্য আনটাচেবিলিটি, অর্থাৎ এখানে নিম্নলিখিত যে 4টা আর্টিকেল রয়েছে, অর্থাৎ আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 17 এবং আর্টিকেল 18, এই 4টি আর্টিকেল মধ্যে কোন আর্টিকেলে রাইট টু অ্যাবলিশ দ্য আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণের বিরুদ্ধে আইন রয়েছে, অস্পৃশ্যতার বিরুদ্ধে আইন রয়েছে? সঠিক উত্তর কি হবে না অপশান সি হবে সঠিক উত্তর, অর্থাৎ আর্টিকেল 17। এই আর্টিকেল 70-তে রয়েছে যে রাইট টু অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতার বিরুদ্ধে আইন রয়েছে এই আর্টিকেল 17-এ। আচ্ছা, নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি রয়েছে না 7 নম্বর প্রশ্ন রয়েছে, সুপ্রিম কোর্ট হ্যাজ মেড রাইট টু ফ্রি এডুকেশন অ্যাজ দ্য পার্ট অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং রাইটস? রাইট টু লাইফ, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এবং 4 নম্বর বলছে কালচারাল এবং এডুকেশনাল রাইট। অর্থাৎ সুপ্রিম কোর্ট হ্যাজ মেড দ্য রাইট টু ফ্রি এডুকেশন, অর্থাৎ ভারতীয়দের জন্য যে ফ্রি এডুকেশনের জন্য সুপ্রিম কোর্ট যেটাকে কম্পালসারি করে দিয়েছে, সেটা কোন রাইটসের মধ্যে রয়েছে? অর্থাৎ নিম্নলিখিত যে 4টা রাইট আছে, রাইট টু লাইফ, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ স্পিচ এবং কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, এর মধ্যে কোন রাইটে এই রাইট টু ফ্রি এডুকেশন বিষয়টি রয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ রাইট টু লাইফ। রাইট টু লাইফের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সমস্ত শিশুকে অর্থাৎ 6 থেকে 14 বছরের সমস্ত শিশুকে কিন্তু নিখরচায়, অর্থাৎ সরকারি স্কুলে বিনা খরচায় বিনা বেতনে তাদেরকে পড়াশোনার অধিকার সেটা দিতে হবে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, হু ডিসাইড দ্য রিজনেবলনেস অফ রেস্ট্রিকশন প্লেসড অন ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট কতটা যুক্তিযুক্ত বা কতটা যুক্তিবদ্ধ সেটা কে ডিসাইড করবে? 1 নম্বর অপশন কি দেওয়া আছে, পার্লামেন্ট, 2 নম্বর কোর্ট, 3 নম্বর প্রেসিডেন্ট এবং 4 নম্বর প্রাইম মিনিস্টার। সঠিক উত্তর হবে কোর্ট। একমাত্র কোর্টই ডিসাইড করতে পারে যে ফান্ডামেন্টাল রাইট কতটা যুক্তিযুক্ত। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, দ্য রাইট টু প্রপার্টি ওয়াজ মেড এ লিগ্যাল রাইট ফ্রম ফান্ডামেন্টাল রাইট বাই হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ যে এই রাইট টু প্রপার্টি এটা আগে কি ছিল, এটা একটি ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু বর্তমানে এটি কি হয়ে গেছে না এটি একটি লিগ্যাল রাইট হয়ে গেছে। ফান্ডামেন্টাল রাইট থেকে এটি একটি লিগ্যাল রাইট হয়ে গেছে। তো এই যে চেঞ্জটা, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট থেকে লিগ্যাল রাইট হয়েছে, এটা কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে হয়েছে? এই যে 4টা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রয়েছে এর মধ্যে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে এটা হয়েছে? সঠিক উত্তর হবে 44তম সংবিধান সংশোধনী দ্বারা এই ফান্ডামেন্টাল রাইটটি, অর্থাৎ রাইট টু প্রপার্টি, এই ফান্ডামেন্টাল রাইটটি কিসে পরিণত হয়ে গেছে না এটি একটি লিগ্যাল রাইটে পরিণত হয়ে গেছে। কত খ্রিস্টাব্দে না 1978 খ্রিস্টাব্দে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা, 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা এটা কিন্তু একটি লিগ্যাল রাইট হয়ে গেছে। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং provisions of the constitution did not come into force on November 26, 1949, অর্থাৎ 26শে নভেম্বর 1949 সালে এই যে 4টি
অপশান আছে এর মধ্যে কোন প্রভিশনটি, চারটি অপশানের মধ্যে কোন প্রভিশনটি কিন্তু এনফোর্স হয়নি। 1 নম্বর অপশান কি বলছে, প্রভিশনস রিলেটিং টু সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব সংক্রান্ত যে প্রভিশন। সেকেন্ড হচ্ছে প্রভিশন রিলেটিং টু ইলেকশন সংক্রান্ত প্রভিশন অ্যান্ড প্রভিশনস রিলেটিং টু ফান্ডামেন্টাল রাইট। এই এবং ফোর্থ অপশান হচ্ছে নান অফ দিস। এর মধ্যে কোনটা 26শে নভেম্বর 1949 সালে এই প্রভিশনটা এনফোর্স হয়নি। সঠিক উত্তর কি হবে না, সঠিক উত্তর হবে ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট কিন্তু সেই সময় এই ফান্ডামেন্টাল রাইট কিন্তু সেই সময় এনফোর্স হয়নি, এটা পরবর্তীকালে কিন্তু এনফোর্স হয়েছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ ইন ইন্ডিয়া ইজ অ্যাভেলেবল। অপশান এ অনলি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ এই যে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ যেটা কোথায় রয়েছে না আর্টিকেল নাম্বার 32। আর্টিকেল নাম্বার 32তে যে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ রয়েছে, এই রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ কাদের জন্য অ্যাভেলেবল। অপশান এ অনলি সিটিজেন অফ ইন্ডিয়া, অপশান বি অল পারসন ইন কেস অফ ইনফ্রিঞ্জমেন্ট of any fundamental rights, 3 number any person for enforcing any the fundamental rights and conferred of all person, and option D none of above। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ any person for enforcing any of the fundamental rights conferred on all person, অর্থাৎ 3 নম্বর অপশান হচ্ছে সঠিক উত্তর। নেক্সট পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন কি বলেছে, এনি মেম্বার অফ এ পাবলিক অর গ্রুপ অফ পিপল মে অ্যাপ্রোচ দ্য কোর্ট অন বিহাফ অফ দ্য এগ্রিভড পারসন ফর প্রোটেকশন অফ হিজ ফান্ডামেন্টাল রাইটস, দিস ইজ কল্ড। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ তাদের ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার রক্ষার জন্য কোর্টে যেতে পারে, দিস ইজ কল্ড। এটাকে কি বলা হয়, অপশান এ। অপশান এ কি বলছে না ডক্ট্রিন অফ পাবলিক ইন্টারেস্ট লেজিসলেশন। অপশান বি বলছে ডক্ট্রিন অফ সেভার নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, এনি মেম্বার অফ দ্য পাবলিক অর গ্রুপ অফ পিপল মে অ্যাপ্রোচ টু কোর্ট অন বিহাফ অফ দ্য এগ্রিভড পারসন ফর প্রোটেকশন অফ হিজ ফান্ডামেন্টাল রাইট, দিস ইজ কল্ড। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ যদি তার ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য সে কোথায় যেতে পারে না কোর্টে যেতে পারে, এটাকে কি বলা হয়। সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ এটাকে বলা হয় ডক্ট্রিন অফ পাবলিক ইন্টারেস্ট লেজিসলেশন, অর্থাৎ অপশান ই হবে সঠিক উত্তর, ডক্ট্রিন অফ পাবলিক ইন্টারেস্ট লেজিসলেশন। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, এ বয় একজন বালক অফ এ 12 ইয়ার ইজ এমপ্লয়েড ইন এ ফ্যাক্টরি উইথ এ হ্যাজার্ড জব, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ভায়োলেটেড ইন কেস। অর্থাৎ একজন 12 বছরের কোনো বালককে যদি কোনো ফ্যাক্টরিতে একটি কঠিন কাজের জন্য হ্যাজারাস জবের জন্য কিন্তু তাকে যদি এমপ্লয় করা হয়, তাহলে এই যে নিম্নলিখিত 4টা ফান্ডামেন্টাল রাইট আছে এর মধ্যে কোন ফান্ডামেন্টাল রাইটটা ভায়োলেট হচ্ছে। 1 নম্বর হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, 2 নম্বর হচ্ছে রাইট টু ফ্রিডম, 3 নম্বর হচ্ছে অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি এবং অপশান ডি রাইট এগেইনস্ট দ্য এক্সপ্লয়েটেশন। তাহলে সঠিক উত্তর হবে রাইট এগেইনস্ট দ্য এক্সপ্লয়েটেশন। এই যে ফান্ডামেন্টাল রাইট, এই ফান্ডামেন্টাল রাইটটা কি বলে না কোনো 14 বছরের কম বয়সী কোনো ছেলেকে কোনো ফ্যাক্টরিতে কাজে নিযুক্ত করা যাবে না। পরে 17 নম্বরের প্রশ্নে কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্রভিশনস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য
ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি, অর্থাৎ জার্মানির কনস্টিটিউশন থেকে কোন প্রভিশনটা নেওয়া হয়েছে। তোমরা এই সংক্রান্ত একটা ভিডিও আগে আমি আপলোড করেছি, এই আই বাটনে থাকবে, সেখানে তোমরা দেখে নেবে। সেখানে কি আছে না, সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিভিন্ন প্রভিশনসগুলো কোন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু ওই ভিডিওতে আলোচনা করা আছে। তো দেখো এখানে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ এমার্জেন্সি প্রভিশনস, এমার্জেন্সি অ্যান্ড ইটস এফেক্টস অন ফান্ডামেন্টাল রাইট, এই যে প্রভিশনটি এটা জার্মানির কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন। তো ফ্রেন্ডস 18 নম্বর প্রশ্ন কী আছে দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ক্যান সাসপেন্ড দ্য ফান্ডামেন্টাল রাইট। এই যে চারটা অপশান দেওয়া আছে, এর চারটা অপশানের মধ্যে চারটি অথরিটি অর্থাৎ পার্লামেন্ট, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সুপ্রিম কোর্ট, এদের মধ্যে কে বা কারা এই ফান্ডামেন্টাল রাইটকে কিন্তু সাসপেন্ড করতে পারে ন্যাশনাল এমার্জেন্সির সময়। ন্যাশনাল এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটকে সাসপেন্ড করতে কে পারেন না, সঠিক উত্তর হবে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পারেন ফান্ডামেন্টাল রাইটকে সাসপেন্ড করতে। নেক্সট প্রশ্ন অর্থাৎ 19 নম্বর প্রশ্ন, টু এনফোর্স দ্য ফান্ডামেন্টাল রাইট হুইচ to enforce the fundamental right, which among the following courts has or have authority to issue writ, অর্থাৎ রিট বা লেক যেটা রয়েছে কোথায় না 32 আর্টিকেল 32-তে যে এর 5টি রিট রয়েছে, সেই রিট কে বা কারা জারি করতে পারে। অপশান এ দেওয়া, 1 নম্বর কী দেওয়া আছে, সুপ্রিম কোর্ট, 2 নম্বরে হাইকোর্ট, 3 নম্বর ডিস্ট্রিক্ট কোর্ট। এই তিনটে কোর্টের মধ্যে কোন কোর্ট বা কোন কোর্টগুলি এই রিট জারি করতে পারে? সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট শুধুমাত্র রিট জারি করতে পারে, কিন্তু কোনো ডিস্ট্রিক্ট কোর্ট রিট জারি করতে পারে না। নেক্সট 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন অফ পলিটিক্যাল লিবার্টি অফ সিটিজেন্স অফ ইন্ডিয়া, অর্থাৎ এই যে চারটা অপশান দেওয়া আছে এর মধ্যে কোনটা পলিটিক্যাল লিবার্টি সংক্রান্ত সঠিক সংজ্ঞা? অপশান এ, রাইট টু প্রোটেকশন ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড অ্যাজিউম ইকুয়াল অপরচুনিটি টু অ্যাজিউম হাইয়েস্ট অফিস। অপশান বি, right to cast vote and participate in the election process. অপশান সি কি বলছে দেখো, অপশান সি বলছে ইকুয়াল অপরচুনিটি টু ফ্রিলি মুভ ইন দ্য পলিটিক্যাল টেরিটরিজ অফ ইন্ডিয়া। এবং অপশান ডি হচ্ছে নান অফ অ্যাভাভ। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ রাইট টু পার্টিসিপেট ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড অ্যাজিউম দ্য ইকুয়াল অপরচুনিটি টু অ্যাজিউম হাইয়েস্ট অফিস। এইটা হচ্ছে যে পলিটিক্যাল লিবার্টি অফ সিটিজেন অফ ইন্ডিয়ার সঠিক ডেফিনেশন। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, সর্বজিৎ রায় ভার্সেস ডিইআরসি কেস ওয়াজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং, অর্থাৎ সর্বজিৎ রায় ভার্সেস ডিইআরসি কেস এটা কোন সংক্রান্ত? অপশান এ দেওয়া আছে কি দেখো, ফান্ডামেন্টাল রাইট, অপশান বি ফান্ডামেন্টাল ডিউটি, অপশান বি ফান্ডামেন্টাল ডিউটি, অপশান সি কি বলেছে রাইট টু ইনফরমেশান আরটিআই, এবং অপশান ডি ইনকাম ট্যাক্স। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এই অপশান সি, রাইট টু ইনফরমেশান বা আরটিআই। নেক্সট 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন কি বলছে না, ব্রিং আউট দ্য রং স্টেটমেন্ট। এখানে তিনটে অপশান দেওয়া আছে, চারটে অপশান দেওয়া আছে, তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, এবং সব 4 নম্বর স্টেটমেন্টটা বলছে অল অফ দিস। এই যে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোনটা রং স্টেটমেন্ট? 1 নম্বর স্টেটমেন্ট কি দেওয়া আছে, দ্য ফান্ডামেন্টাল রাইটস ওয়ার finalized by the Committee of Constituent Assembly headed by Jawaharlal Nehru. Option B, Article 32 empowers the individual to approach directly to Supreme Court for enforcement of his fundamental right. Option C দেওয়া আছে Article 17 and 24 are called absolute right, এবং Option D all are correct. তাহলে এর মধ্যে কোন স্টেটমেন্টটা রং?
তো সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে অপশান এ। অপশান এ অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট ওয়ার অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ফান্ডামেন্টাল রাইট ওয়ার ফাইনালাইজড বাই দ্য কমিটি অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেডেড বাই জওহরলাল নেহরু। অর্থাৎ জওহরলাল নেহরু যে মানে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ফান্ডামেন্টাল রাইট কমিটি ছিল সেই ফান্ডামেন্টাল রাইট কমিটির হেড ছিলেন। এটা হচ্ছে রং। তাহলে সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তরটা অ্যাকচুয়ালি এর হেড কে ছিলেন না বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর ছিলেন হেড। নেক্সট 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন কী বলছে? হুইচ অ্যামং দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন মোস্ট কন্ট্রোভার্সিয়াল। এখানে যতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে তার মধ্যে কোনটি সবথেকে বেশি কন্ট্রোভার্সিয়াল? অপশান এ রাইট টু ফ্রিডম, অপশান বি রাইট টু প্রপার্টি, অপশান সি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়াস এবং অপশান ডি রাইট টু কালচারাল অ্যান্ড এডুকেশনাল ফ্রিডম। এই চারটার মধ্যে কোনটি সবথেকে বেশি কন্ট্রোভার্সিয়াল ফান্ডামেন্টাল রাইট? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 23 নম্বর হচ্ছে অপশান বি সঠিক উত্তর, রাইট টু প্রপার্টি। অ্যাকচুয়ালি এটা সবথেকে কন্ট্রোভার্সিয়াল ফান্ডামেন্টাল রাইট ছিল। বর্তমানে এটা ফান্ডামেন্টাল রাইট নেই, এটা এখন লিগ্যাল রাইটে পরিণত হয়েছে। কখন না 1978 সালে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা এটা কিন্তু লিগ্যাল রাইটে পরিণত হয়ে গেছে। নেক্সট 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে কি বলছে? হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন gives an extensive original jurisdiction to the Supreme Court in regard to enforcement of fundamental right। অর্থাৎ এখানে যে চারটা আর্টিকেল দেওয়া আছে 22, আর্টিকেল 32, আর্টিকেল 35 এবং আর্টিকেল 37, এর মধ্যে হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন gives the extensive original jurisdiction to the Supreme Court in regard to the enforcement of fundamental right। অর্থাৎ সঠিক উত্তরটা কি হবে? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ আর্টিকেল 32। আর্টিকেল 32 হবে সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর কোশ্চেন, অর্থাৎ এই ভিডিওর শেষ কোশ্চেন। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট থেকে যে এমসিকিউগুলো 50টা আলোচনা করছি আমরা, সেই 50টার মধ্যে প্রথম ভিডিওতে যে 25টা আলোচনা করব আজ এই ভিডিওতে, এটা হচ্ছে শেষ প্রশ্ন। কি বলছে? দ্য ফলোয়িং the writs mandamus is available for the purpose of which of the following? এক নম্বর অপশান বলছে এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট। 2 নম্বর অপশান বলছে কি compelling a court or judicial tribunal to exercise its jurisdiction when it has refused to exercise it। and থার্ড স্টেটমেন্ট কি বলছে না ডাইরেক্টিং এ পাবলিক অফিসিয়াল or the government not to enforce a law which is unconstitutional। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি। অর্থাৎ এই চারটি স্টেটমেন্ট হচ্ছে না এই ম্যান্ডামাসের মধ্যে রয়েছে। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে এইটুকুই। এই ভিডিওতে আমরা 25টি এমসিকিউ আলোচনা করলাম। কোথা থেকে? না ফান্ডামেন্টাল রাইটস থেকে। এই ফান্ডামেন্টাল রাইটস সংক্রান্ত যে দুটো ভিডিও এর আগে আমরা বানিয়েছি, সেটা ডিটেলসে ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে আলোচনা করেছি। সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে এবং উপরে যে আই বাটন রয়েছে সেই আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবং পরের ভিডিওতে আমরা আরও 25টি ফান্ডামেন্টাল রাইট থেকে এমসিকিউ আলোচনা করব। এইভাবেই কিন্তু আমরা রেগুলার তোমাদেরকে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ইন্ডিয়ান পলিটি বা অন্যান্য সাবজেক্ট থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো আলোচনা করতে থাকবো। এই জন্য তোমাদের যেটা করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। ধন্যবাদ।